শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন, আর পুরো রাঙা সকাল পরিবার আছে। একই সঙ্গে থাকছি কাজী রওশনারা সাকি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, ঈদের সময় আসলেই সবচেয়ে আগে যে বিষয়টা আসে সেটা হচ্ছে খাবারের অ্যারোমা, এবং আমি চতুর্দিকে খাবারের অ্যারোমাই পাই। আমরা চলে যাচ্ছি সাকির কাছে। সাকি, তুমিও কি পাও? আমি তোমার মতো সবসময় পাই না, এবং তুমি খাবার এত পছন্দ করো সেটা তোমার জানাই ছিল না। আমি সত্যি খাবার পছন্দ করি, তবে আমি পরিমাণে কম খাই। আচ্ছা, তা আজকে তো আমরা খাবার নিয়ে বেশি কথা বলবো, যেহেতু কালকে ঈদ, এবং আমাদের সঙ্গে একজন রন্ধন শিল্পী রয়েছেন। কে রয়েছেন তুমি জানাও। ঠিক আছে। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি রন্ধনশিল্পী এবং উদ্যোক্তা ফাতেমা জোহরা লুপা। চলুন তাকে স্বাগত জানাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরাও ভালো আছি এবং আপনাকে পেয়ে আমাদের ভালো লাগছে। এবং আজকে পুরোটা সময় যে আমি বলছিলাম যে খাবারের অ্যারোমা সবসময় আমার নাকে থাকে, তো পুরো সময়টা জুড়ে আসলে আপনার যে গুণগুলো এবং আপনি যে ধরনের কাজগুলো করছেন সেগুলো নিয়ে জানবো। শুরুতেই আপনার শৈশব থেকে শুরু করি। কেমন ছিল, কোথায় ছিল শৈশব? আমার জন্ম দিনাজপুর শহরে। আমি খুব শান্তশিষ্ট স্বভাবের ছিলাম, যেটা এখন আমি আর নেই আর কি, আম্মু বলে। আর আমার 1 বছর তখন আমার আব্বু হুট করেই লাল শাড়ি গয়না কিছু নিয়ে এসেছিল আম্মুর কাছে। নিয়ে এসে আম্মুকে বলেছে যে তুমি ওকে একটু সাজিয়ে দাও বউয়ের মতো, আমি ওকে দেখতে চাই। তো আমার কেন জানি মনে হচ্ছে ওকে আমি বউ হিসেবে দেখতে পারবো না বড় হয়ে। তো ঠিক 1.5 বছর আমার যখন হয় তখন আমার আব্বু মারা যান। আর দুঃখজনক। এটা পুরো আমাদেরকে বড় করা, আমার 2 ভাইকে বড় করা আম্মুই করেছেন। তো এখন আব্বু মারা যাওয়ার পরে আম্মু সবকিছু নিয়ে যখন ব্যস্ত হয়ে গেল, আমি আসলে আম্মুর আদরটাও তখনও পাইনি। আমাকে মামা মামির কাছে থাকতে হয়েছে, এবং মামা মামি আমার বাবা মা হিসেবে ছিলেন আর কি। এবং তাদের কাছেই আমার বড় হওয়া। সেটা কি দিনাজপুরে? দিনাজপুর। আচ্ছা, তার মানে হচ্ছে 2 ভাই 1 বোনের একটা পরিবার ছিল। এবং আকস্মিকভাবে কি বাবা মারা গেলেন নাকি স্ট্রোক করেছিলেন? আচ্ছা, আমরা খুবই দুঃখিত। তো সেই জায়গা থেকে তো আসলে পরিবারের হালটা যেটি বলছিলেন যে মাই ধরলো এবং মাই পরিবারটা পরিচালনা করতে থাকলো এককভাবে। মায়েরা তো সবসময় করে থাকেন। এবং মামা মামির কাছে বড় হলেন। মামা মামির কাছে বড় হওয়া বলতে কি বিষয়টা এমন যে একেবারে তাদের পরিবারে আপনি চলে গেলেন এরকম? আমাকে যখন ছোটবেলায় জিজ্ঞেস করা হতো যে তোমরা কয় ভাই বোন, আমি বলতাম যে আমরা 4 ভাই 3 বোন। মানে মামা মামির যে মামাতো ভাই বোনরা আছে তাদের কাছেই আমি থাকতাম। রাতে হয়তো আম্মুর কাছে আমি এসে থাকতাম। আর আম্মু আসলে জব এরকম কোনো কিছু করতো না। আমার দাদু জমিদার বংশ থেকে বিলংস করে, তো দেখা যায় যে ওখানে জমি জমা, তারপর আমাদের যে বাসা আছে এগুলো দেখাশোনা করার জন্য আম্মুকে প্রায় প্রতিদিনই গ্রামের বাড়ি যেতে হতো। এই জন্য সারাদিন আমি আমার মামার কাছে থাকতাম, আর রাতে আম্মুর কাছে এসে থাকতাম। আচ্ছা আচ্ছা, ভাই বোনের সাথে সম্পর্ক কেমন ছিল? ভালোই। ভাইয়াদের সাথে খুনসুটি হতো বেশি, ঝগড়াই হতো বেশি, যেহেতু আমি সবার ছোট ছিলাম। আর বড় ভাইয়ের সাথে ওরকম ও অনেক রাগী ছিল, বড় ভাইয়ের সাথে অত দুষ্টুমি করা হতো না। তো ছোট ভাইয়াকে আমি বেশিরভাগ কামড় দিতাম বেশি। আচ্ছা, অন্য দিনগুলোতে যাই হোক না কেন, ঈদের দিন আসলে ভাই বোনের মধ্যে যতই বিভেদ থাক না কেন, নিজেদের মধ্যে একটা একত্রিত হওয়ার একটা যে বিষয় থাকে, সেই সময় ঈদের দিনগুলো আপনার জন্য কেমন ছিল? খুবই মজার। প্রথমত আমাদের তো চাঁদ রাত যেটা ছিল, চাঁদ রাতে এখন যেমন মেহেদি দেয়, আগে কিন্তু চা পাতার রং দিয়ে আমরা হাতে লাগাতাম। তো সেটা মেহেদির মতো চা পাতার রং লাগাতাম। ঈদের দিন তো আমার শুরুই হতো মামা মামির কাছ থেকে। মামা মামিকে সালাম করে আমি 100 টাকা নিয়ে আসতাম, তারপর আম্মুকে এসে আমি সালাম করতাম। তারপরে ছোটবেলার যেটা ঈদ, কাপড় চোপড় পরে আমি করতাম কি, পুরো মহল্লায় আমি ঘুরতাম। পুরো মহল্লায় ঘুরে সবার কাছ থেকে 5 টাকা করে হলো আমার নিতে হবে। আচ্ছা, মানে আমি কাউকে চিনি না, তারপরও তাকে গিয়ে আমি দল বেঁধে বন্ধুদেরকে নিয়ে নাকি একাই? মহল্লার যে ছোট ছোট মানে আমার ফ্রেন্ডরা ছিল তাদেরকে নিয়ে, দেখা গেছে যে তাদেরকে আমি চিনিও না, কিন্তু তাদের পা সালাম করে আমাকে টাকা দিতে হবে। মানে ওটা একটা আলাদা আনন্দ যোগ করতো। এটা। আর যখন বাসায় সব নিয়ে এসে গুনতাম, দেখা যেত 700-800 টাকা এরকম হতো। তো ভাইয়া এসে, বড় ভাইয়ারা যেহেতু আমার বড়, তাদেরকে সালাম করলে আমি কখনোই সালামি পেতাম না, বরং তারা আমাকে সালাম করে আমার কাছ থেকে হাফ নিয়ে। আর বোনেরা তো সবসময় একটু দরদি হয়ে থাকে, সেটা ছোট হোক আর বড় হোক। সত্যিই তাই। তো এই যে ভাইদের সঙ্গে খুনসুটি এবং আদরেরও একটা সম্পর্ক, ভাইরা তখন আসলে কি স্পেশাল ভাবে বোনকে ট্রিট দিত বা কি স্পেশালিটি দেখাতো বোনের ক্ষেত্রে, যদি একটু জানতেই চাই, পড়াশোনার ক্ষেত্রে, বেড়ে ওঠার ক্ষেত্রে।
বড় ভাই আমাকে পড়াশোনা করাতো, তো একদিন পড়তে বসেছিলাম, বড় ভাইয়া আমাকে আর ছোট ভাইয়াকে লিখতে দিয়ে গিয়েছিল, তো আমি পারছিলাম না, তো ছোট ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এটাকে আমি পারবো, পারছি না, তুমি একটু বলে দাও। যেই বলেছে ও আমাকে, বড় ভাই পেছন থেকে দাঁড়িয়ে দেখে আমাকে বলছে, এই তুই বললি কেন, দিল ধরে আমাকে পিঠে আর কি। মানে আমাদের দুজনকেই পেটালো। তো এটা মানে আমার কাছে এখনো মনে থাকে এই জিনিসটা, যে ভাইয়ার সেদিন আমার খুব ব্যথা লেগেছিল, এবং আম্মুকে গিয়ে যখন আমি কমপ্লেন করি, আম্মু বড় ভাইয়ার মানে সঙ্গ দিয়েছে যে না তুই কেন জিজ্ঞেস করেছিস, তোর জিজ্ঞেস করা এটা ঠিক হয়নি। আর আম্মুর কথা যেটা বলবো, যে আম্মু অনেক স্ট্রিক্ট ছিল, ভাইয়াদের ক্ষেত্রে যতটা স্ট্রিক্ট ছিল না, আমার ক্ষেত্রে অনেকটাই স্ট্রিক্ট ছিল, যেহেতু একটাই মেয়ে আর আব্বু নেই, আর আশেপাশের মহল্লার এটা তো একটা, সেই প্রেক্ষাপটে আসলে এটা না হয়ে কোনো উপায় ছিল না। এটা একটা বিষয়, মাদের অনেক ক্ষেত্রে স্ট্রিক্ট হতে হয় সন্তানের ক্ষেত্রে। তবে এটাও ঠিক, সন্তান সেই সময় না বুঝলেও একটা বয়সে এসে, পরিণত বয়সে এসে হয়তো সন্তানও সেটা রিয়েলাইজ করে যে না, সেটা হয়তো আমার জন্য ঠিকই ছিল, যেটা আপনিও হয়তো করছেন। তো পড়াশোনাটা কি দিনাজপুরেই হলো? দিনাজপুরেই, কিন্তু আমি এই পর্যন্ত 6টা স্কুলে পড়েছি। মানে আমি যদি কিন্ডারগার্টেন থেকে ধরি, তাহলে ক্লাস 4-এ আমি দিনাজপুর গার্লস স্কুল থেকে চলে গিয়ে আমি আবার গাজীপুরে চলে যাই ভাইয়াদের পড়াশোনার জন্য। আমাকে পুরো ফ্যামিলি আমাদের ঢাকা চলে যেতে হয়। তো ঢাকা যাওয়ার পর আম্মু ভাবলো যে এখনই সেটেল হওয়াটা এটা পসিবল না, যেহেতু ঢাকা নতুন শহর। গাজীপুরে আমার খালামণি থাকতো, গাজীপুরে চলে গেলাম, গাজীপুরে টাকশালে। এবং টাকশাল ঘুরে দেখাটা, টাকা কিভাবে বানায়, খালামণির সুবাদেই আমি এটা দেখতে পেরেছি। তো ওখানে 1 বছর আমি গাজীপুর ক্যানবোর্ড হাই স্কুলে পড়েছি। এরপরে 1 বছর পরে আমি আবার ঢাকায় চলে আসি, আর শেওড়াপাড়া আপনার হাজী আশরাফ আলী হাই স্কুলে এসে 6, 7, 8 এই 3 বছর আমি ওই স্কুলে পড়ি। দারুণ দারুণ ঘটনা থাকে শৈশবে। আসলে এই ঘটনাগুলোর মধ্যে আমরা আরো বেশ খানিকক্ষণ বোধ হয়ে থাকবো। তার আগে আপনার সম্পর্কে কিছু তথ্য আছে, দর্শককে জানাতে চাই। প্রিয় দর্শক, ফাতেমা জোহরা লুপা একজন স্বশিক্ষিত রন্ধনশিল্পী এবং উদ্যোক্তা, যিনি পারিবারিক রান্না থেকে পেশাদার জগতে প্রবেশ করেছেন। 2018 সালে সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতায় সেরা 6-এ স্থান পান, যা তার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে। 2021 সালে লুপস কুক হাউস নামে ফেসবুক পেজ চালু করে হোমমেড বাঙালি খাবার নিয়ে কাজ শুরু করেন তিনি। তেহারি, পাতলা খিচুড়ি, গরুর মাংস, লেবু পাতা দিয়ে সর্ষে ইলিশ তার জনপ্রিয় রেসিপিগুলোর মধ্যে অন্যতম। একাই রান্নার সবকিছু সামলাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এমনকি একসাথে 120 জনের খাবারের অর্ডারও তিনি নিয়েছেন। সেরা রাঁধুনি 1429 প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা 6-এ জায়গা করে নিয়েছিলেন তিনি। এই প্রতিযোগিতা তার জীবনে একটা নতুন মোড় এনে দিয়েছে এবং রান্না বিষয়ে আরও গভীরভাবে জানার সুযোগ করে দেয় তাকে। বেকিং নিয়েও তার বেশ আগ্রহ রয়েছে এবং সেই সময় থেকেই তা শুরু হয়। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন লুপস কুক হাউস নিয়ে। আবারও ফিরে যাচ্ছি তার কাছে, তার শৈশবে। যেমনটা বলছিলেন যে শৈশবে মা অনেক ধরনের অনুশাসন করতো, একটু অনুশাসনগুলো যদি শুনি, যে মফস্বলে সেই সময়টায় আপনার জন্য আপনার মায়ের কি ধরনের অনুশাসন ছিল? আম্মু আমাকে কোনো কিছুতে পার্টিসিপেট করতে দিত না। আর আমরা যেহেতু ইসলামিক ফ্যামিলি থেকে বিলংস করি, তো দেখা যাচ্ছে আমার গান শেখা, গিটার শেখাটা খুব ইচ্ছে ছিল। এবং আমি চুপ করে ক্লাস 3-তে আমার বাসায় ঠিক 4-5টা বাসা পরেই একজন টিচার গান শেখাতো, আমি সেখানে ভর্তিও হয়ে গিয়েছিলাম চুপ করে। তো প্রায় 1 সপ্তাহের মতন ক্লাস করেছি, 4টা সারগাম আমার শেখাও হয়েছিল। তো আম্মু কিভাবে যেন জেনে গেছে যে আমি গান শিখছি, পরে ওখান থেকে আমাকে বের করে নিয়ে এসছে। তো এরকম করে আমি আজ পর্যন্ত কোনো খেলাধুলা, কোনো গান, কোনো কিছুতে আমি পার্টিসিপেট করতে পারিনি আর কি। মানে নিজের মনে হয় গান গাইতে ভালো লাগে। হ্যাঁ, আমি নিজে গান গাইতে অনেক পছন্দ করি। জি, আমরা যদি আজকের এই আয়োজনে আপনার 2 লাইন গান শুনতে চাই, সম্ভব? না, আজকে আচ্ছা, ঠিক আছে। সুন্দর এই দিনে আসলে আপনি যা যা বলতে চাইবেন, যা যা করতে চাইবেন, তাই আমরা শুনবো। মায়ের সে অনুশাসনগুলোর বাইরে আসলে পড়াশোনার জীবনে যদি যাই, যে স্কুলে পড়াশোনা কেমন ছিলেন? স্কুলের পড়াশোনায় ওই যে এখানেও আম্মুর কথাটা আর কি আসে, যে দেখা যায় যে জোরে জোরে পড়তে হবে। আম্মু রান্নাঘরে কাজ করছে, আমাকে বললো জোরে জোরে পড়, তুই পড়ছিস কিনা এটা আমার শুনতে হবে। আর আম্মুর সবসময় একটা ইয়া ছিল যে পাশের বাড়ির ওরা ভালো করছে, তোকেও ভালো করতে হবে। এই জন্য স্কুল লাইফে দেখা গেছে আমার রোল 1 থেকে 3-এর মধ্যেই ছিল সব সময়। এটা বলবো যে আম্মুর ক্রেডিট, আম্মুর চাপের কারণেই আমার এই 1 থেকে 3-এর মধ্যেই ছিল রোল নাম্বারটা। তারপর এসএসসি আমার দিনাজপুর ক্রিসেন্ট কিন্ডারগার্টেন গার্লস স্কুল থেকেই হয়। এরপরে এইচএসসি পড়লাম দিনাজপুর মহিলা কলেজ থেকে, ওখানেও বেশ ভালো রেজাল্ট করেই আমি বের হই, A+ পেয়েছিলাম আমি।
আপনি শেওড়াপাড়া আসলেন বলেছিলেন ক্লাস জি 6 থেকে 8 পর্যন্ত আমি শেওড়াপাড়া হাজী মানে আশরাফ আলী ঢাকায়? জি হাজী আচ্ছা। আশরাফ আলী হাই স্কুলে পড়েছি। এরপরে 9-10 আমি আবার আম্মুর কাছে দিনাজপুর চলে গিয়েছিলাম। আচ্ছা ওখানে গিয়ে দিনাজপুর ক্রিসেন্ট কিন্ডারগার্টেন গার্লস স্কুলে ভর্তি হই এবং এসএসসিটা আমার ওখানেই কমপ্লিট করি আমি। তারপরে দিনাজপুর মহিলা কলেজে এইচএসসি আর দিনাজপুর সরকারি কলেজে আমি অনার্স কমপ্লিট করি। তাহলে তো বলা যায় যে সাকি উনি সম্ভবত খুব বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে পড়াশোনা করেছেন বা জীবনটা কাটিয়েছেন। একটু বিভিন্ন অঞ্চলের মধ্যে কোনো সময়ের শৈশবের সেই সময়ের স্মৃতি কি আসলে দাগ কেটে আছে বলতে চান? হ্যাঁ, গাজীপুরের কথা বলতে চাই আমি। গাজীপুরে যখন আমি টাকশালে ছিলাম, টাকশালের পরিবেশটা আসলে অন্যরকম। রাত্রেবেলা যেমন শিয়ালের ডাক, তারপর অনেকগুলো এত এত টাকা পুড়িয়ে দিচ্ছে আমাদের সামনে, অথচ আমরা নিতে পারছি না টাকাগুলো। তারপর রাত্রেবেলা বের হয়ে, যেহেতু এটা সিকিউরড এলাকা, তো রাতে 12টা 1টা ওই সময় তো আসলে 1টা 12টার সময় বের হওয়া যেত না। তো আমরা 2টা 3টার দিকে বের হতাম, কুলফি খেতাম, দোলনায় চড়তাম, মানুষের টমেটো চুরি করতাম। এই তো এগুলোই। আচ্ছা, তো মোটামুটি বলা যায় আপনি যেটি বলছিলেন যে একেবারে শুধু পড়াশোনাই মনোনিবেশ ছিল বেশি করতেন আপনি, অন্য কোনো কিছু করার কোনো সুযোগ ছিল না। এসএসসি ইন্টারমিডিয়েট পড়ার সময় তো মানুষ অনেক কিছু চিন্তা করে, যদিও আপনার চিন্তার পরিধিটা একটু সীমিত ছিল এই জন্য যে মা যেহেতু চাইতেন না পড়াশোনার বাইরে কিছু করো, মা তো চাইতেন যে পড়াশোনায় যেন ভালো হয়, ভালোভাবে রেজাল্ট করো। সেক্ষেত্রে মা কি বলতেন আসলে, মানে কোনো অ্যাম্বিশন ছিল? হ্যাঁ, নিজের বা মায়ের? আম্মুর ইচ্ছে ছিল আমি যেন ডক্টর হই। আচ্ছা, কিন্তু সেটা আসলে হয়ে ওঠেনি। আমার এইচএসসির 3 মাস আগে আমার বিয়ে হয়েছে। এইচএসসি পরীক্ষা? এইচএসসি পরীক্ষা আচ্ছা, আম্মু চাইতেন মানে আপনি যেন ডাক্তার হন, আপনি কি চাইতেন? আমিও চাইতাম ডাক্তার হই, যেহেতু আব্বু স্ট্রোক করে মারা গেছেন। তো ছোটবেলা থেকে একটা জেদ ছিল যে আমি যদি হার্টে ডাক্তার হতে পারতাম, আচ্ছা, তাহলে হয়তো বা আমার আব্বুকে আমি বাঁচাতে পারতাম। কারণ ছোটবেলা থেকে বাবার আদরটা কখনো আমি পাইনি। এখন যেমন শ্বশুরের কাছ থেকে টুকটাক পাচ্ছি, কিন্তু মেয়েদেরকে যখন দেখছি যে ওর বাবারা কিভাবে আদর করে, তো এটা নিয়ে আমাকে খুব কাঁদায় মাঝে মাঝে। এই জন্য আমার ইচ্ছে ছিল যে আমিও ডক্টর হব। মানুষের ইচ্ছা শক্তি আসলে প্রবল হলে কোনো কঠিন কাজই কঠিন নয়, এটা আসলে আপনি একটা জ্বলন্ত উদাহরণ। এবং আপনার কাছে জানতে চাইবো যে রান্না যেহেতু আপনি পছন্দ করেন, ভালোবাসেন, সেটা শুরুটা সবসময় আসলে ভালো লাগা থেকে শুরু হয় না, বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে শুরু হয়। একটু আপনার প্রথম রান্নার অভিজ্ঞতা শুনি, কেমন ছিল? রান্না আমার ভালোই লাগতো না, একদমই না। আমি কখনো রান্নাও করিনি, মানে বিয়ের আগে। আচ্ছা, বিয়ে হওয়ার পরে আমি যখন শ্বশুর বাড়িতে যাই, তো শ্বশুর বাড়িতে যাওয়ার পর শাশুড়ি একদিন আমার নানি শাশুড়ির বাসায় চলে যাবে, আমাকে বললো তুই একটু রান্না করিস। তা আম্মুকে আমি ফোন দিলাম, ফোন দিয়ে আম্মু বলছে যে কি রান্না করবা। তা আমি বললাম যে এরকম মুরগি দিয়ে গেছে, আমাকে মুরগি রান্না করতে হবে। আচ্ছা, আম্মু যেটা করতো আমি সবসময় দেখতাম আম্মুকে, বড় মুরগি নিয়ে এসে প্রেসার কুকারে সিদ্ধ করতো। তো আম্মুকে বললাম যে মুরগি রান্না করতে দিয়ে গেছে, আম্মু বললো প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নে, তারপর রান্না করে ফেল। আম্মু আবার ইনগ্রিডিয়েন্টসগুলো আমাকে বলে দিল এগুলো দিতে হবে। পরে প্রেসার কুকারে দেওয়ার পরে এখন আমার শ্বশুর বাড়িতে যেটা করতো যে ছোট মুরগি খেত, আচ্ছা, প্রেসার কুকারে আমি 4 সিটি দিয়ে ফেলেছি এবং মুরগি পুরো নেহারি হয়ে গেছে। আবার শ্বশুরকে যখন আমি খাবার পাঠাবো, আমি খুব কম খাই, তো আমি শ্বশুরকেও সেরকম অল্প ভাত আর অল্প মুরগি পাঠিয়েছিলাম। আচ্ছা, তো শ্বশুর পরে আমাকে শাশুড়িকে ফোন দিয়ে বলে এটা কি আমার খাবার পাঠিয়েছে না পাখির খাবার পাঠিয়েছে। খুবই ইন্টারেস্টিং, যদিও কোশ্চেনটা পার্সোনাল, তারপর আমি করতে চাই। মাকে কেন ফোন দিয়ে রেসিপি নিতে হলো? শাশুমা রান্না করতেন না বাসায়? তাকে না, দেখা হয়নি শাশুড়ি কখনো? রান্না করতো, মানে আমি বিয়ের পরে 2 বছর আমার আম্মুর ওখানেই ছিলাম, পরে আমাকে উঠিয়ে নিয়েছে। আচ্ছা, আচ্ছা, তো দেখা যায় যে উঠিয়ে নেওয়ার পর বৌমারা শ্বশুর বাড়ি যায়, কিন্তু আমি শ্বশুর বাড়ির নিচেই আবার পড়তে যেতাম, আমার কোচিং ছিল ওখানে, একটা স্যার ছিল। তো ওখানে তার মানে যখন পড়তে ওইভাবে যেতাম আমি মানে দোতলায় উঠে শাশুড়ির যেতাম রান্না শাশুড়ির সাথে। ওইভাবে observe না করা না না, হয়নি। তখনও আচ্ছা। অবজার্ভ করা হয়নি। হ্যাঁ, তো মানে শ্বশুর বললেন যে পাখির খাবার, সেটা রেজাল্ট কি দাঁড়ালো তখন? না, সেটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করেছিল। আচ্ছা, মানে ওটাই ছিল প্রথম রান্না? জি। আচ্ছা, সেকেন্ড বার নিশ্চয়ই সাকসেস হয়েছিলেন? সেকেন্ড বারও না, এটা আমি এরপরও যখন রান্না করতাম ওই আম্মুকে শাশুড়িকে ফোন দিয়ে দিয়েই আমার জিজ্ঞেস করে সব রান্না করতে হতো আর কি। আচ্ছা, এবং আমরা যেটা অফিয়ারে গল্প করছিলাম না, আপনিও বলছিলেন যে আপনার রান্না করতে খুব একটা ভালো লাগতো না। জি। ভালো লাগাটা তৈরি হলো কখন, মানে প্রথম ভালো লাগা নিয়ে রান্না করা? আচ্ছা, ভালো লাগা নিয়ে রান্না শুরু হলো, এটা আমার 3 বার মিসক্যারেজ হয়েছে। তখন আমি মেন্টালি অনেক ডিস্টার্ব ছিলাম। তা আম্মু টুকটাক তো যে আম্মুদেরকে জিজ্ঞেস করে আমি রান্না করতাম, তা আম্মু বললো যে তুমি একটু রান্নার প্রতি মনোযোগী হও, একটু রান্না করা শুরু করো ভালো মতো। তো তখনই আম্মুদের কাছ থেকে টুকটাক শুনে, এরপর ইউটিউব আমার অনেক ভালো একটা বন্ধু ছিল।
আর আমি দেখা যায় কি ইউটিউবের একটা রান্না দেখে কখনোই আমি রান্না করতাম না, আচ্ছা। একসাথে 10-12টা ভিডিও দেখার পর আমি আমার মনের মতন করে তখন রান্নাটা করতাম। এখান থেকেই আসলে ভালো লাগাটা। বাহ, মানে তার নিজের মতো করে একটা রেসিপি জি। দাঁড় করানো কয়েকটা রান্না দেখে। প্রথম প্রশংসার কথা যদি জানতে চাই, যে এই যে এত সুন্দর সুন্দর রান্না করেন, প্রথম অ্যাপ্রিসিয়েশনটা কার কাছে ছিল? আমার যে হাজব্যান্ড কি বলেছিল? বলেছিল অনেক মজা হয়েছে, আচ্ছা, তুমি চেষ্টা চালিয়ে যাও, হয়তো আরো ভালো করতে পারবা। বাহ বাহ, দারুণ। ভাইয়া যদি আজকের এই প্রোগ্রাম শুনে থাকে বা দেখে থাকে, তাহলে নিশ্চয়ই তিনি খুশি হবেন যে আপনার উৎসাহের বা প্রথম উৎসাহ দেওয়ার যে কারণটা সেটা তিনিই ছিলেন। আবারও যদি রান্নায় ফিরে আসি, যে ইউটিউব দেখে শিখছিলেন, ইউটিউব দেখে যেটা হয় যে একটা রেসিপি যদি একভাবে দেখেন, তখন দেখা যায় যে সেটা করতে গেলে সঠিক মেজারমেন্ট বা যে কোনো কারণে সেটা ওই রকম হচ্ছে না। সেখানে আপনি 10টা রেসিপি দেখে কিভাবে ব্যালেন্স করছিলেন? না, ইউটিউবের ক্ষেত্রে একটা বলি, যারা ভিডিও ইউটিউবে করেন, আমিও যদি রেসিপি বলি, আমি কিন্তু আমার অথেন্টিকটা বলবো না, আমারও কিন্তু একটা সিক্রেট আছে। ইউটিউবেও কিন্তু সেম একটা কিন্তু সিক্রেট তারা লুকিয়ে রাখেই। এখন আমি যখন 10টা দেখি, 10টা ভিডিওতে কিছু না কিছু মানে থাকে যে একটাতে এটা মিসিং আছে, ওটাতে ওটা মিসিং নেই। এখন আমি যদি একটা নর্মালি পাতলা খিচুড়ির কথা বলি, এখন ওটাতে অনেকে দেখা যায় যে পোলাওয়ের চাল ব্যবহার করে, আমি যেমন সেটা ভাতের চাল দিয়ে রান্না করি। এটা আমি কিন্তু আরো 2টা ভিডিও দেখে তারপর আমি শিখেছি, এবং আমি রান্না করার পর দেখলাম যে এটা ভাতের চাল দিয়েই ভালো লাগে বেশি, পোলাওয়ের চাল দিয়ে না। তো এরকম করতে করতেই আসলে শেখা। আমরা রান্নার শেখা, রান্নার প্রতি ভালো লাগা সবকিছু নিয়েই কথা বলছি, কিন্তু এর মধ্যে আমাদের কাছে একটি আইটেম চলে আসছে আপনার হাতে করা। আমরা এটা নিয়ে একটু কথা বলি। কালকে যেহেতু ঈদ, আপনি এটা গরুর মাংসের কি করেছেন? রেজালা করেছেন। আমরা একটু শুনি এখানে কতটুকু, কয়জনের, পুরো রেসিপিটাও যদি জানি। আচ্ছা, এখানে 1.5 কেজির মতো গরুর মাংস আছে। রেজালা করতে যেটা হয় যে গরুর মাংসটা আগে আমি লবণ, তারপর একটু জর্দার রং, আমি যদি রংটা স্কিপ করতে চাই করতে পারি, লবণটা দিয়ে আমি মাখিয়ে রাখবো। এটা হয় কি, তাহলে গরুর মাংসের মধ্যে লবণটা ঢুকে যায় আর কি। তারপরে কিছু বাদাম বাটা, টক দই, পেঁয়াজ বেরেস্তা, এগুলো আমি ব্লেন্ড করে নিব। পেঁয়াজ, তারপরে তেল, একটু ঘি দিয়ে গরম মশলা দিতে হবে, এটার মধ্যে আদা রসুন বাটা, তারপরে যে আমি যে পেস্টটা করেছি বাদামের সেটা দিব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে এরপরে আমি কাশ্মীরি যে লাল মরিচের গুঁড়াটা আছে ওটা দিব কালারের জন্য। হ্যাঁ, কালারের জন্য। ঝালের জন্য কি দিচ্ছেন? ঝালের জন্য কাঁচা মরিচ আমি শেষে ওটা। চমৎকার। আপনি 1.5 কেজি করেছেন, এটা কতজনের পরিমাণে হবে? এখানে 6-7 জন খেতে পারবে। খুব ভালো আইটেম কোরবানিতে। মাসুদ, সত্যিই তুমিও তাই। চাইলে ট্রাই করতে পারো, হ্যাঁ, যদিও তুমি ভাবছি। রান্না করো কিনা আমরা জানি না। এখন তো অনেক ছেলেরাও রান্না করে। তো যেটা বলছিলাম যে রান্নার প্রতি এই যে আগ্রহ, এবং একটু একটু করেই আসলে সেটা তৈরি হলো, এবং আপনি বলছিলেন যে আপনার জীবনে একটা দুর্ঘটনার পরেই আসলে পুরোপুরি রান্নার প্রতি একটা আগ্রহের জায়গা আপনার তৈরি হয়েছে। ছোট ছোট কোনো রিয়েলিটি শোতে কি আগে জয়েন করা হয়েছিল? আমি যদি রন্ধন শিল্পী হিসেবে 18তে যে আপনি আসলেন, সেই গল্পের আগের কোনো গল্প যদি আপনার থাকে, যেটা আসলে আপনাকে আজকের জায়গায় এনেছে ছোট্ট ছোট্ট করে। না, আমি সেরা রন্ধন শিল্পী যেটাতে অংশগ্রহণ করেছিলাম, তার আগে আমি কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করিনি। আচ্ছা। ওটাই ফার্স্ট ছিল আমার। তো ওখানে গিয়েও আসলে আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম যে সবাই এত সুন্দর করে রান্না করতে পারে, ডেকোরেশন করতে পারে, আমি কেন এসছি এখানে? এখানে আসলে আমি তো যেহেতু কোনো প্রাতিষ্ঠানিক কোনো কোথা থেকে আমি শিখিনি, আমার আম্মু শাশুড়ি, আমার নান, তারপর ইউটিউব, এগুলো দেখেই শিখেছি। কিন্তু আলহামদুলিল্লাহ ওখানে আমি টপ 5 পর্যন্ত চলে গিয়েছিলাম। কিন্তু সেটা করার ক্ষেত্রে কেউ উৎসাহ দিয়েছিল না, কিনা? সেটা আমি নিজে থেকেই গিয়েছিলাম, আচ্ছা, আমার নিজের ইচ্ছে। আপনি নিজেই বিজ্ঞাপনটা জি, দেখেছেন, জি, নিজের ইচ্ছেতেই গিয়েছেন, পরিবার সাপোর্ট করেছিল? জি, জি। আচ্ছা, কি ডিশ নিয়ে গিয়েছিলেন প্রথমে অডিশন রাউন্ডে? আমি হাঁসের কালিয়া ভুনা নিয়ে গিয়েছিলাম। হাঁসের কালিয়া না, ভুনা। ওখানে ডিশ নিয়ে যেতে হয়নি। আচ্ছা। ওখানে আমার গিয়ে রান্না করতে হয়েছে। গিয়ে ওখানে হাঁসের কালিয়াটা রান্না করেছিলাম, এবং তারা খেয়ে, মানে ওখানে ওই অডিশন রাউন্ডে আমি ফার্স্ট হয়েছিলাম। বাহ, আচ্ছা, চমৎকার চমৎকার। সেই জার্নিতে যেহেতু আমরা ঢুকলাম, সেই জার্নির কথাই জানতে চাই। ফার্স্ট অডিশনে আপনি সিলেক্ট হলেন এবং আপনি ফার্স্ট হলেন। কি বললো আপনার সেই হাঁসের কালিয়া ভুনা খেয়ে? জাজরা কি বললো? অসাধারণ, ওয়াও। আপনি তো সবসময়, আমরা যেটা লক্ষ্য করেছি যে বাংলা খাবারই বেশি রান্না করছেন। নিজের রান্না কেমন লাগে নিজের ক্ষেত্রে? আমার কাছে ভালো লাগে না। কেন? মানে এত রান্না করা হয়, রান্না করতে করতে আমার কাছে টেস্টলেস লাগে সব রান্নাগুলো। না, কিন্তু আমি তো একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যে রান্না ভালো হবার ক্ষেত্রে
ভালো একজন টেস্টার না হলে কখনোই রান্না ভালো হবে না। আপনার বাসায় যদি ভালো টেস্টার না থাকে বা আপনি যদি নিজে ভালো টেস্ট করতে না জানেন, আপনি কিভাবে ভালো রান্না করবেন? আমার সেটা না, আমি আচ্ছা। টেস্ট করি, কিন্তু আমার কাছে হয় কি যে একসাথে যখন অনেক রান্না করি তখন আমার কাছে ওই যে আগুনের তাপ, রান্না করছি তখন আমার কাছে আসলে টেস্টলেস লাগে। আর আমার পেজের যে অথবা ওয়ার্ডারের যেসব রান্না, বাসার যেসব রান্না, আগে আমি আমার হাজবেন্ডকে দিয়ে ও আচ্ছা, বলি, তার মানে আপনার তারপর- বাসায় ভালো টেস্টার আছে। এবং আমরা যতদূর আপনাকে জেনেছি যে আপনি একজন ভালো রন্ধনশিল্পীর পাশাপাশি আপনি খুব ভালো অর্গানাইজার, ওয়েল অর্গানাইজার, কারণ আপনি একাই 120 জনের রান্না করে ফেলেন। এই যে একা 120 জন এক হাতে করা, এটি কেন? আপনি তো চাইলে হেল্পিং হ্যান্ডের সহযোগিতা নিতে পারেন। না, আমি একটু খুঁতখুঁতে স্বভাবের। দেখা যায় যে রান্নাটা আসলে অনেক সেনসিটিভ, কোনো একটা ভুল ত্রুটি হলেই কিন্তু কাস্টমারের কাছ থেকে অনেক বড় একটা কমপ্লেন আসে, যেটা আমার পেজের ক্ষেত্রে, আমার রেপুটেশনের ক্ষেত্রে অনেক মানে হার্মফুল হতে পারে। এই জন্য দেখা যায় যে এই কাজটা আমি করি। একটা চুল পড়ে গেল অথবা একটা অন্য কিছুর দানা থেকে গেল, সেটা কিন্তু ঠিক না। আর এটা আমিও আসলে কখনো প্রেফার করব না যদি আমি অন্য কারো কাছ থেকে খাবারটা নিই। তো এই জন্যই আমি একা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। মানে কোয়ালিটির দিকটা এনশিওর করার জন্য আপনি নিজে বিশেষ করে সবকিছু দেখতে হাইজিনটা পছন্দ করেন। মেনটেন করি আমি অনেক বেশি। আচ্ছা, খাবার ডেলিভারির ক্ষেত্রে একটা বিষয় আসে, সেটা হচ্ছে প্যাকেজিং। জি। প্যাকেজিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডেলিভারিতে আমি যেভাবে গার্নিশ করে খাবারটা দিচ্ছি জি। সেভাবেই যেন আসলে কাস্টমারের কাছে পৌঁছায়, এটা আসলে আপনাদের দিক থেকে চাওয়া জি। থাকে। এক্ষেত্রে কি করেন? হাইজিন, একটা হাইজিন আমি মেনটেন অবশ্যই করি। আর দ্বিতীয়ত আমি কখনোই গার্নিশ করে দেই না। আমার যদি গার্নিশিং এর কিছু থাকে ওয়ার্ডারের ক্ষেত্রে, আমি আলাদা আলাদা প্যাকেটে দিয়ে দিই। কারণ সেটা যখন আমি পাঠাও দিয়ে অথবা ডেলিভারির জন্য পাঠাবো, সেটা কিন্তু নাড়াচাড়া করে হলেও গার্নিশিংটা নষ্ট হয়ে যায়। হবে, true। এই জন্য আমি আলাদা করে দিয়ে দিই যে আপনারা আপনাদের মতন বাটিতে ঢেলে এটা একটু প্লিজ কষ্ট করে গার্নিশ করে নেবেন। এবং ডেজার্টের ক্ষেত্রেও সেম, আমি কেকটে কখনো সেল করিনি। আচ্ছা। এবং নর্মালি যে ধরেন চিজি মালাই ব্রেডটা, এটার উপরে কিন্তু অনেক গার্নিশ করতে হয়, বাদাম দিতে হয়, তারপর আপনার ক্রিম দিতে হয়, সেটাও আমি আলাদা করে দিয়ে দিই। আচ্ছা, তারপরে ওয়ার্ডার যারা নেন তারাই সেটা বিভিন্ন like it। অকেশনে, বিশেষ দিনগুলোতে আমরা যখন বিভিন্ন রান্না করি বা পরিবারের জন্য, এটা আসলে একটা আনন্দের বিষয়। এবং একই সাথে আপনারা যারা রন্ধন শিল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনারা যারা উদ্যোক্তা, তাদের কাছে এটা একটা দায়িত্ব। এই যে আনন্দ এবং দায়িত্ব, এই দুটো বিষয়কে আপনি যদি আপনার ভাষায় ব্যাখ্যা করেন। রান্নাটা আমার কাছে আসলে বন্ধুর মতো। বাহ। মানে আমার অ্যাজ লাইক মেডিটেশন। আমার যখন খুব মন খারাপ থাকে সেই দিন আমার রান্না খুবই ভালো হয়। আচ্ছা, মানে রান্না, সেই সময় আমি রান্না করতে আসলে অনেক পছন্দ করি। তো রান্না নিয়ে যেটা বলবো, যে রান্নাটা আসলে বারবার প্র্যাকটিস করা উচিত সবারই। না করলে এটা কখনোই হাতে আসবে না। আর অবশ্যই আল্লাহর একটা ইচ্ছা থাকা লাগবে, না হলে স্বাদ সবার হাতের, আসলে আমি একই মেজারমেন্ট সবাইকেই দেয়া হোক, সবার হাতের স্বাদ কিন্তু একই রকম হয় না, এক একজনের এক এক রকম হয়। তো এই জন্যই রান্নার ক্ষেত্রে একটু মনোযোগী হতে হবে। তারপর বেশি বেশি করে রান্না করতে হবে, একই জিনিস নিজের আয়ত্তে আনতে হবে। বাহ, সুন্দর একদমই তাই। বলেছেন। এবং আপনি যেটা বলছিলেন যে আপনার ক্ষেত্রে রান্নাটা একটা মেডিটেশন। আমরা যদি একটু সেরা রাঁধুনি 1429-এ আসি, যেখানে আপনি টপ 6-এ ছিলেন, সেই জার্নিটা নিয়ে জানতে চাই যে শুরুটা কিভাবে হয়েছিল। আচ্ছা, সেরা রাঁধুনির আমি এর আগেও দেখেছি টিভিতে, কিন্তু কখনো যাওয়ার মতন আমার সাহস পাইনি। আর 1429-এ যখন আমি টিভিতে দেখি, তো আমার বড় মেয়ে হুট করে আমাকে বলে, মা তুমি যাও, তোমার রান্না তো ভালো। তাই আমি বললাম, নাম্মু এখানে আমি পারবো না, এটা অনেক বড় বড় শেফরা যায় এখানে অনেক। তো ও বললো যে না তুমি যাও, দেখি। তো পরে ওর কথাই আসলে আমার মানে আচ্ছা, রেজিস্ট্রেশনটা করা। এবং কি করব সেটা আমি বুঝতে পারছিলাম না। তো যেহেতু আমি বাঙালি খাবার নিয়ে কাজ করি, পরে ভাবলাম তখনই আসলে আমি যে সর্ষে ইলিশটা বাসায় রান্না করি, সেটার মধ্যে আমি একটু লেবু পাতা দিয়ে দিলাম। আচ্ছা, লেবু নিজে পাতা থেকে? নিজে থেকে দিয়ে দেখলাম যে না, এটা টেস্টটা অনেক ভালো আসছে। ওটাই রেজিস্ট্রেশনের জন্য আমি পরে পাঠালাম, লেবু পাতা দিয়ে সর্ষে ইলিশ আর চিজি মালাই ব্রেডটা। তো সেটা সিলেক্ট হলো, আমি অডিশনে গেলাম। অডিশনে গিয়ে দেখি সবাইকে দেখে আসলে আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম যে আমার পক্ষে সম্ভব না আসলে। যখন জাজদের সামনে গেলাম আমি আমার প্রেজেন্ট খাবারগুলো নিয়ে, তো শুভমাত্র শেফ আমাকে একবার মানে বলেছিল যে আপনার ডেজার্টটা অসাধারণ হয়েছে, অন্যরকম, মানে ভালো হয়েছে। নাইম শেফ, রীতা ম্যাম, তিনজনই অনেক খুশি হয়েছে। আচ্ছা। পর আমাকে ওয়েটিং কার্ড দেওয়া হলো।
আর আমি আমার দুটো বেবিকেই আমার শ্বশুর শাশুড়ির কাছে রেখে এসেছিলাম। আচ্ছা তা আমি ভেবেছি ওয়েটিং কার্ড পেয়েছি, আমি যেতে পারবো না, হয়তো দুপুরের মধ্যে আমি চলে যাব। তাদেরকে ফোন দিয়ে বললাম টেনশন করো না, আমি দুপুরের মধ্যেই চলে আসবো। তা আমাকে ওখানে সন্ধে পর্যন্ত ওয়েট করতে হয়েছে। এরপরে যখন আমি আমাকে রেজাল্ট ঘোষণার জন্য ডাকলো, আমি সামনে গিয়ে দাঁড়ালাম। তা আমার স্কোর বলার পর আমাকে নিয়ে নেওয়া হয়েছে 3 জনের মধ্যে থেকে। তো তখন আমাকে যে 3 জনের মধ্যে থেকে নেওয়া হলো, তা আমাকে যে বলবে সামনে শেফের কাছে যাও অ্যাপ্রনটা নেয়ার জন্য, তো আমি সেটা না শুনে আগেই আমি নাইম শেফের পাশে কি এরকম করে দাঁড়িয়ে গিয়েছিলাম। তো পরে আমাকে আবার লাইনে দাঁড়িয়ে এনেছে যে এখানে আপনি যান, আপনাকে ডাকা হবে, তারপরে এসে আপনি অ্যাপ্রন করবেন। পরে গিয়ে আমি অ্যাপ্রন পড়লাম। আমার বাসায় যেতে যেতে প্রায় 12:30, রাত 12:30 বেজেছে, যেহেতু আমাকে দিনাজপুর থেকে রংপুর আসতে হয়েছে। রংপুর বিভাগে আমার অডিশনটা ছিল। তারপর তো ঢাকায় চলে গেলাম। ঢাকায় গিয়ে প্রিপারেশন কি করব না করব, যেহেতু আমি সেরকম তেমন কোনো রান্নাবান্না মানে আমি আসলে প্রাতিষ্ঠানিকভাবে শিখি নাই। তো ইউটিউব দেখে দেখে আম্মু এটা কিভাবে করে, শাশুড়ি মাকে এটা কিভাবে রান্না করব একটু ভালো করে আরেকবার করে বলে দাও, সবকিছু ডায়েরিতে নোট করা শুরু করলাম। পরে গ্র্যান্ড অডিশনের জন্য যখন আমি গেলাম, তা আমি বাসায় মাত্র 3 দিনের জন্য বাজার করে রেখে গিয়েছিলাম, কারণ বাসার বাজারঘাট আমি করতাম। আচ্ছা যেহেতু রান্না করতে ভালোবাসি, তাই বাজারও করতে আমি ভালোবাসি আর কি। তো গ্র্যান্ড অডিশনে টিকার মতন আমার কোনো মানে সেই আশাটা ছিল না। এই জন্য 3 দিনের যে আমি 3 দিনের মধ্যে ফিরে আসবো বাসায়। আচ্ছা মানে আপনি মোটামুটি শিওর ছিলেন যে আমি বাসায় ব্যাক ফিরে আসবো। কারণ আপনার ওই রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, তাদের যে প্লেটিং গুলো দেখেই আমার তখনই মাথা ঘুরছিল যে এটা কিভাবে সম্ভব তাদের সাথে আমি। পরে গ্র্যান্ড অডিশনে যখন গেলাম, ওখানে গাজীপুর রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টে অন্যরকম একটা ফিলিং অনুভূতি ছিল। কারণ কখনো আমি বললাম, ওই যে আগে বলেছি না যে আম্মু স্ট্রিক্ট ছিল, আমি কখনো আমার ফ্রেন্ডদের সাথেও ঘুরতে যেতে পারিনি। এখন যখন এখানে এসে আমি ছাড়া পেয়েছি, হোস্টেল লাইফ কি, একসাথে রুমে এইভাবে থাকতে হয়, আমি বলবো আমি তো একদম ছাড়া, লাগাম ছাড়া, মানে গরু যেটা হয় ওই টাইপের আর কি। খুব উপভোগ করছিলাম। পরে গ্র্যান্ড অডিশনে আমাদের যে সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দিল, সেটাতে আমি খিচুড়ি রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে। তারপর একটা লাড্ডু বানাতে বলেছিল মুগ ডাল দিয়ে। তো সেখানে আবার আমি আগে নোট করেছি যে এখানে কি কি লাগবে, ঘি লাগবে, দুধ লাগবে, আমি সেটা লাড্ডু বানাতে পারবো। গিয়ে দেখি ঘিও নাই, দুধও নাই। আচ্ছা এখন এটা কি করব, তেল দিয়ে আমাকে লাড্ডু করতে হবে। চিনি আছে, চিনিটা যে এখন আমি যদি মুগ ডালে দিই তাহলে সেটা শক্ত শক্ত হয়ে যাবে। তখন হুট করে মাথায় আসলে আমি যদি এটা ক্যারামেলাইজ করি তাহলে হয়তো এটা বাইন্ডিংটা আসবে। পরে সেটা করেই করলাম এবং গ্র্যান্ড অডিশনে আমি সেকেন্ড হয়েছিলাম। আচ্ছা হওয়ার পরে রেজাল্ট যখন দিয়ে দিল, আমরা চলে গেলাম রুমে। আমি পুরো দৌড় দিয়ে কান্না করতে করতে গেছি আমি রুমে, রেজাল্ট পাওয়ার পরে। মানে এক্সপেকটেশন তো এত দূর ছিলই না, হ্যাঁ সেখানে সেকেন্ড হয়েছি। এবং আমার আগেই আমি বড় মেয়ে, মানে আমার হাজবেন্ডকে ফোন দিয়েছি, কিন্তু ওর সাথে কথা না বলে আগে আমি আমার বড় মেয়েকে, মা আমি গ্র্যান্ড অডিশনে টিকে গেছি। ও কান্না, আমিও কান্না। সুন্দর একটা মুহূর্ত না? এই তারপরে তো ধীরে ধীরে শুরু হলো আমাদের টপ 20-র জার্নি। টপ 20-তে মানে একটার পর একটা রহস্য, একটার পর একটা মিস্ট্রি আসা শুরু করলো আসলে। ধীরে ধীরে এরকম করতে করতেই আর আমাদের যেটা ছিল যে আমাদের বন্ডিংটা অনেক ভালো ছিল। আসে না যে ও ভালো রান্না করছে, ওর সাথে একটু চুলোচুলি অথবা রাগারাগি এরকম কিছু হবে, কিন্তু আমরা সবাই অনেক ভালোভাবে ছিলাম। মানে ঠিক আছে কম্পিটিশনের সময় কম্পিটিশন করছি, কিন্তু ভালো বন্ধুর মতো থেকেছেন সবাই। কিন্তু কম্পিটিশনের পরে আমরা ওই হাহা হিহি এরকম কি, এটার জন্য আমরা শেফের কাছে, শুভব্রত মৈত্রর কাছে আমরা বকাও খেয়েছি একবার যে আপনাদের কি রেজাল্টের কোনো টেনশন নেই, আপনারা এইভাবে হাসাহাসি করছেন। তো আর যেটা হতো যে আমাদের রুমের যা আমাদেরকে দেখাশোনা করার জন্য 2 জন ছিলেন। তো তারা যখন রাতে ঘুমিয়ে যেত, আমরা আবার একই রুমে সবাই হয়ে ঝরে গান ছেড়ে আমরা নাচানাচি করতাম। মানে এক কথায় উপভোগ করেছেন। অনেক উপভোগ। এবং আমি সাকি যেমনটা বলছিলাম শুরুতেই যে অ্যারোমা আমার জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি বুঝতে পারছি তুমি আরেকটা আইটেম চলে এসেছে আমাদের সামনে, তুমি সেটার কথাই বলতে চাচ্ছো। আমি আসলে জানার জন্য আগ্রহী। হ্যাঁ, যেটি এসেছে সেটা মাটন তান্দুরি, রাইট? আমরা একটু এটি নিয়েও জানতে চাই, আপনার রেসিপি আপনার দর্শকদের জন্য যদি আপনি বলতে চান। আচ্ছা, মাটনটা নিয়ে এসে ভালো করে পানিটা আগে ধুয়ে নিয়ে এটাকে আমার পানিটা ঝাড়িয়ে ফেলতে হবে, কোনো যেন পানি না থাকে। তাতে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে এটা আমাকে ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে এটা আমি সিদ্ধ করে নিব। নিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে
টক দই, তারপর তান্দুরির যে মশলা আছে সেই মশলাটা দিব, লবণ, হলুদ, মরিচ, কাশ্মীরি লাল মরিচও এটার মধ্যে যাবে কালারটা আসার জন্য, দিয়ে ভালো করে মেখে এটা আমি ওভারনাইটের জন্য রেখে দেব, যে মশলাটা যেন এটার মধ্যে ভালো করে অবজার্ভ করে নেয়। মেরিনেট যেটাকে আমরা বলি, হ্যাঁ, মেরিনেট করে রেখে দেব। এরপরে আপনার অল্প তেলে এটাকে আমার ভাজতে হবে। এটা আমরা কোন সময় নিতে পারি ঈদে, যেহেতু এটা আমাদের বিকেলের আগামীকাল দিকে। ঈদ, বিকেলের দিকে এটা বেশ জি। ভালো একটা আইটেম হয়, সঙ্গে নান বা পরোটা, হ্যাঁ, নান অথবা কেউ যদি পরোটা। রুটিও চায় সেটা দিয়েও আমার মনে হয় মানে খেতে পারে। আর আমার হাজবেন্ড নান পরোটার জন্য ওয়েট করে না, আমার আচ্ছা। কুরবানি ঈদের দিন এটা করতেই হয়, ও এমনি এমনি খেয়ে ফেলে। হ্যাঁ, এমনি এমনিও খাওয়া যায়, চমৎকার একটি আইটেম। এবং আপনি বেশ সুন্দর করে গার্নিশ করেছেন, আমরা দেখতে পাচ্ছি পুদিনা এবং ধনেপাতার চাটনি ধনেপাতার চাটনি দিয়ে, এবং আপনি প্লেটেও করেছেন। দেখেছো মাসুক, চমৎকার একটা গার্নিশ হয়েছে, এবং সঙ্গে সত্যি। আপনি একটু লেবুও দিয়েছেন। জি, এবং সবকিছু মিলে কালারের ব্যাপারটা দেখো, সুন্দর একটা কম্বিনেশন। যে মানুষটা আসলে রাতে একদমই পছন্দ করতো না, সে মানুষটা এত সুন্দর করে প্রেজেন্ট করতে পারছে, এত সুন্দর করে গার্নিশ করতে পারছে, এটা আসলে একটা সাধনার ব্যাপার আমি মনে করি। যে এই যে সুন্দর করে প্রেজেন্ট করার ব্যাপারটা, খাবার তো খাবারই, রান্নার টেস্ট সেটা আসলে পরে, কিন্তু আগে দেখে যে দর্শনধারিতার ব্যাপারটা, এটা আসলে কখন আপনি বোধ করলেন যে এটা সেরা রাঁধুনিতে গিয়ে, সেরা রাঁধুনিতে আমাদের যে সেশনগুলো নেওয়া হয়েছিল, ক্লাসগুলো, সেই ক্লাসগুলোতে আমাদের অনেক কিছু শেখানো হয়েছিল। কি কি? বেকিং এর ক্লাস, তারপর ডেকোরেশনের ক্লাস, বাঙালি খাবারের, এগুলো অনেক কিছুরই ক্লাস করানো আচ্ছা, হয়েছিল আচ্ছা। আমাদের। সেই সেশনগুলোতে আমরা শিখেছি, এবং বলবো যে ওটা আমার জন্য একটা অনেক বড় প্লাস পয়েন্ট ছিল। এবং ওটা দেখে এসে রাঁধুনি থেকে যখন আমি ফিরে আসি, তারপর আমার মনে হলো যে শুধু রান্না করাটা না, শুধু রান্না করতে পারলেই হয় না, এই ডেকোরেশনের যে ব্যাপারটা আমার যে সামনে এনে আগে প্রেজেন্ট করতে হবে, এই প্রেজেন্টটাও যদি সুন্দর না হয়, তাহলে রান্না আমি যতই ভালো করি না কেন, সেটা আমার মানে আচ্ছা। কেউ মেনে নেবে না আগে প্রথমে। আমরা যতদূর আপনাকে জেনেছি যে আপনি বরাবরই বাংলা খাবার রান্নার ব্যাপারে বেশি আগ্রহী, কিন্তু রিয়েলিটি শোগুলোতে যেটা হয় যে প্রতিযোগীকে বিভিন্ন দিক থেকে পরখ করা হয়, জি। সেক্ষেত্রে কি বেকিং এর কোনো সেগমেন্ট ছিল? বেকিং এর সেগমেন্ট ছিল, এবং আমি যে যখন শুরু হয় তার আগে আমি পুরা কান্নাকাটি অবস্থা, এবং আমার পায়ে রক টেনে ধরেছিল টেনশন? হ্যাঁ, টেনশনে। পরে রীতা ম্যাম বললো তুমি একটু রিল্যাক্স হও, আর রীতা ম্যাম বলবো যে আমাদের মায়ের মতো ছিল। আচ্ছা। তো উনি অনেকক্ষণ কথা বলে আমাকে রিল্যাক্স করলো, করে আমার পাশে একজন ছিল, আচ্ছা, আচ্ছা। মানে আমার যে কম্পিটিটর ফ্লোরা আপু, উনি বললো যে তুমি প্লিজ টেনশন করো না, যেটা এত টেনশন কেন ছিল? মানে বেকড আইটেমে আপনি পারতেন না সেই জন্য, মানে দুর্বল ছিলেন হ্যাঁ, কেন? আমি আসলে পারতাম না আচ্ছা। বেকিংটা, আর বেকিংটা আমার বরাবরই ভালো লাগতো না। আচ্ছা, আমার কুকিংটা এমনি এগুলো যা বাঙালি খাবার অথবা কাচ্চি, এগুলো করতেই আমার কাছে কেন জানি খুব ভালো লাগে এখন পর্যন্ত। পরে যখন ফ্লোর আপু বললো যে তুমি টেনশন করো না, জাস্ট ও আমাকে একটু মেজারমেন্টটা শিখিয়ে দিয়েছিল যে এই মেজারমেন্টটা করলে তুমি পারবা। আচ্ছা। তো তারপরে যখন আমি করলাম, তো আমার হয়ে গিয়েছিল সেই রাউন্ডটা, আমি পেরে আসলে উঠে উঠেছিলেন। প্রতিটি কাজের ক্ষেত্রে আসলে সহযোগিতা দারুণ একটা ব্যাপার। সাকি যেমন প্রতিনিয়ত আমার পাশে বসলে আমাকে সহযোগিতা করে যায়, শিখিয়ে আমিও যায়। তাই তোমার কাছ থেকে সেই সহযোগিতা পাই মাসুক। হ্যাঁ। অনেক ধন্যবাদ সাকি। সেরকম আপনার ক্ষেত্রেও হয়েছে যে আপনি আপনার আরেকজন প্রতিযোগীর সহযোগিতায় সে রাউন্ড তো পার হয়ে গেলেন, পরবর্তীতে বেকিং নিয়ে কোনো চিন্তা ভাবনা তৈরি হয়েছে কিনা, বা সে শিখে নিতে হবে এই বিষয়টা, এরকম বোধ করেছেন কি? না, সেরা রাঁধুনি থেকে আসার পরে আমার কাছে মনে হচ্ছে না, বেকিংটা আমার একটু হলো আমার ধারণা রাখতে হবে। সেরা রাঁধুনিতে যে বেকিং নিয়ে কোনো ক্লাস বা কোনো ক্লাস সেশন হয়েছিল, আচ্ছা, ক্লাস হয়েছিল, ওখান থেকেও আমি অনেক কিছু শিখেছি। কি কি শিখেছেন? ওখানে চিজ কেক বানানো, নর্মাল আপনার ফ্রুট কেক বানানো, এই সবগুলো আমি, তারপর বেকড আমি যে ইলিশ করব অথবা চিকেন করব, এগুলো আমার মানে আমি ওখানে শিখেছি। এবং আমরা যতদূর জানি বেকড ইলিশটা আপনারও ভীষণ পছন্দের একটা রেসিপি। আমরা গল্প করছিলাম, সাকিও শুনছিল, এবং বেকড ইলিশের কথা, এবং আমরা অফেয়ারে বলছিলাম না যে মাসুক আমরা বেকড বিভিন্ন আইটেম যেমন কোরাল বা আরো কিছু মাছ আছে যেগুলো আমরা বেকড মানে খেয়েছি বা খাই, কিন্তু ইলিশের কথাটা আমরা খুব কমই শুনি, তাই না? আসলেই তাই। এটি একটু জানতে চাই, এই রেসিপিটা আপনি আপনার দর্শকদেরকে একটু শেয়ার করতে পারেন যদি চান। বেকড ইলিশটার ক্ষেত্রে আমি বলবো, এখানে আমি দর্শকদেরকে একটা ট্রিক্স একটু শিখিয়ে দিতে চাই। যখন আমি ইলিশ যে কোনো মাছই আমি বেকড করব, মাছটা ধুয়ে ভালো মতো টিস্যু পেপার দিয়ে পানিটা সোক করার পরে আমি ওটার মধ্যে আগে বেসন, একটু বেসন যদি আমি উপরের লেয়ারটাতে দিয়ে দিই, তাহলে হবে কি ভেতরের মাছটা নরম থাকবে, মানে ওটা আর মানে ক্রিস্পি হয়ে যাবে না,
পরে যখন আমি ওটাতে মশলা, টক দই, যা যা আমি মানে তান্দুরির মশলার জন্য যেগুলো যেগুলো সেগুলো ইউজ করি, করার পরে আমি এটা বেক করতে দিব। তাহলে হবে কি উপরেটা ক্রিস্পি হয়ে যাবে, ভিতরটা আপনার নরম থেকে যায় এবং এটা খেতে অনেক মজা লাগে। আচ্ছা। এবং আপনি যে প্রলেপটার কথা বলছিলেন বেসন দিয়ে, এটা দিয়ে কি মেরিনেশনের কোনো ব্যাপার থাকে নাকি না, আসলে জাস্ট পরপর বেসনটা করা যায়? মাখিয়ে আমি এরপরে পরের মশলাতে চলে কি যাব। কি মশলা ব্যবহার করছেন? এটাতে টক দই, আদা রসুন বাটা, কাশ্মীরি লাল মরিচ, তারপর আমার একটা সিক্রেট মশলা আছে যেটা আমি দেই, সেই মশলা, ধনে পাতা, পুদিনা পাতা, এগুলো দিয়ে আমি মাখিয়ে ফেলি। মাখিয়ে মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা এটা আমাকে মেরিনেশনের জন্য রাখতে হবে। রাখার পরে আমি তারপর বেক করতে দিয়ে দেবো। একজন রন্ধন শিল্পীর জীবনের পূর্ণতা কিন্তু আসলে তার রন্ধন শৈলী দিয়ে মানুষকে আসলে পরিতৃপ্ত করা, এবং রন্ধন শৈলী মানুষের কাছে পৌঁছানোর কিন্তু একটা অন্যতম মাধ্যম হচ্ছে অনলাইন পেজ বর্তমান সময়ে। এই সময় এবং অতি সম্প্রতি আমি যতদূর জানি তোমারও একটি পেজ বেশ মানুষ গ্রহণ করেছে, মনোভরপুর যেটির নাম, এবং সুন্দর সুন্দর খাবার তুমি তো এমনিতেই সকালবেলা আমাদেরকে খাওয়াও। আজকের আমাদের যে অতিথি, উনি তার অনলাইন পেজ নিয়ে তার গল্প আমরা শুনবো, কিন্তু তার আগে বিরতির পর দেখো উনিও আরো একটি খাবার নিয়ে আমাদের মাঝে হাজির হয়ে গেছে। একটু শুনতে চাই এটার নাম কি? এটার নাম ঘেভার, মালাই ঘেভার। ঘেভার, আচ্ছা। এখানে উপাদান কি কি? এখানে এটা একটু ট্রিকি পার্ট আছে এটাতে। আমি প্রথমে ঘি নিব, ঘি নিয়ে আমাকে যে বরফের একটা গোলা নিয়ে সেটাকে ভালো করে মাখাতে হবে। যতক্ষণ পর্যন্ত ঘিটা একটা ক্রিমি ভাব না আসে ততক্ষণ পর্যন্ত আমাকে সেটা মাখাতেই হবে বরফটা দিয়ে। কিন্তু বরফটা গলবে না, কোনো পানি বের হবে না। যদিও পানি বের হয় সেটা আমার পানিটা ফেলে দিতে হবে। এরপরে তাতে ময়দা, আর এটাতে কোনো চিনি যায় না, তো ময়দা দিয়ে ভালো করে মেখে আমরা যে পরোটা করি সেটার যে ময়ানটা আমাদের একদম ছাড়া ছাড়া হয় সেরকম করার পর ঠান্ডা পানি, একদম বরফের ঠান্ডা পানি এটাতে মিক্সড করতে হবে, এবং মিক্সটা খুব ভালো করে করতে হবে, কোনো যেন লাম্পস না থাকে। এরপরে ডুবো তেল, তার মধ্যে আমরা ঘিও ইউজ করতে পারি। আমি ঘি দিয়ে ভাজি সব সময়। কেউ যদি পুরো ঘি দিয়ে না ভাজতে চায় তাহলে তাতে তেল দিয়ে একটু ঘি দিতে পারে। এখন সব থেকে যেটা ট্রিকি পার্ট সেটা হলো আমাকে এটা 4-5 ফোঁটা করে দিতে থাকতে হবে তেলের মধ্যে। তেল উত্তপ্ত গরম থাকবে, আমাকে 4-5 ফোঁটা করে দিতে হবে। এটা যখন হয়ে আসবে এরকম করে 12-13 বার দিতে হবে। দেওয়ার পর এই জালিটা তৈরি হবে। হাত দিয়ে দিচ্ছেন নাকি? না, সেটা আমি চামচ দিয়ে, অথবা কেউ করতে পারে যে সসের যে আমাদের বোতলগুলো বা ইয়াগুলো আছে ওগুলো দিয়ে সেটাই করে নিতে হবে, যেহেতু প্রতি সেকেন্ডে কয়েক ফোঁটা করে দিতে হচ্ছে। কিন্তু যাদের হাতে চলে আসে তারা, মানে আমি যেমন পারি এই জন্য আমার চামচ দিয়ে দিলেও। আচ্ছা আচ্ছা। এটা কি ইন্ডিয়ান কোনো ডেজার্ট? এটা রাজস্থানের অনেক ফেমাস একটা ডেজার্ট। আমাদের বাংলাদেশে এটা টাঙ্গাইলে করা হয়। টাঙ্গাইলে এটাকে মৌচাক পিঠা নামে জানে। মৌচাক পিঠা, আচ্ছা। আপনি বেশ সুন্দর করে গার্নিশ করেছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে গোলাপের পাপড়ি, বাদাম পেস্তার গুঁড়ো, হ্যাঁ, আর উপরে কি টক দই দেওয়া আছে নাকি মালাই জাতীয় না, কিছু? এটা হলো আপনার রাবড়ি বলি আমরা যেটাকে। এটা দুভাবে খাওয়া যায়, একটা হলো আমি সুগার সিরাপ দিয়ে খেতে পারবো, আর না হলে রাবড়ি দিয়ে আর বাদামের গুঁড়া দিয়ে। আমি আজকে রাবড়ি দিয়ে আর রাবড়িটা কিভাবে তৈরি করেছেন? এটা দুধের সর পুরাটাই, দুধটাকে জাল দিতে দিতে স্লো, মানে অল্প আছে এটাকে দুধটাকে জাল দিতে হবে। দেওয়ার পরে ওটার থেকে যে সরটা বের হয় বারবার সরটা সরিয়ে সরিয়ে একদম ক্রিমি একটা ভাব আনতে হবে। আর দুটোর মধ্যেই কিন্তু কোনো চিনি নেই। আচ্ছা। রাবড়িটাও যখন আমি দুধটা কমাতে থাকবো এটা কিন্তু এমনি মিষ্টি হয়েছে। বাহ। আবারও রাধুনির জার্নিতেই ফিরে যাই। রাধুনির জার্নিতে যাওয়ার আগে আপনার যে অনলাইন পেজটা সেটা শুরু করেছিলেন নাকি যাওয়ার পরে উৎসাহিত না, হয়ে? রাধুনিতে যাওয়ার আগে। আচ্ছা। এবং আমার প্রথম যে খাবার নিয়েছিলেন সে হলো আমার বাসারই বিল্ডিং এর একজন, এবং তার কাছে খাবার একদমই ভালো লাগে। আমার মনে হয় আপনার অনলাইন পেজটা কি এমন হলো বেশি স্ট্রং ভাবে কাজ শুরু করলো সেরা রাধুনির জার্নিটার পরে কিনা? কারণ ওখানে তো আপনি একটা বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছিলেন আসলে, সেই জায়গাটা নিয়েও যদি কিছু বলতে চান আপনি। সেরা রাধুনি থেকে আসার পর আমার যেভাবে ওয়ার্ডার আসা শুরু করলাম আমি পুরো হিমশিম খেয়ে যাচ্ছিলাম। যে এমনও হয়েছে মাঝে মাঝে কিছু মানুষকে, মানে আমার কোনো অনেক ক্লায়েন্টকে আমার না করতে হয়েছে যে আমি পারবো না। আর আমার পেজের সব থেকে যেটা হলো বিষয়, আমি কখনোই খাবার আগে থেকে বানিয়ে রাখি না। আমাকে মিনিমাম 2 দিন আগে জানাতে হবে, আমি সেটা বাজার করব, টাটকা এনে তারপর রান্না করে আমি পাঠাবো। ফুড আইটেমটা আসলে তাই। হ্যাঁ, না অনেকে দেখা যায় যে আমি মাংস মেরিনেট করে ফ্রিজে রেখে দিচ্ছি, আমাকে রাত্রে 2টার দিকে
মেসেজ আসলো যে আমাকে কালকে দিতে হবে, আমি জাস্ট ডিপ থেকে বের করে ভেজে দিলাম, এরকম আছে। কিন্তু আমার কাছে মনে হয় আমি যদি টাটকাটা নিয়ে আসি এবং সেটা ভালো করে মেরিনেট করে আমি পরের দিন তাকে সার্ভ করি, সেটা স্বাদটাই কিন্তু অন্যরকম থাকে। একদমই একদমই। আমরা সেটা রাঁধুনির জার্নিতে যেহেতু আছি এবং সেই জার্নিটা নিয়েই আজকে কথা বলবো, কারণ আপনিও বারবার বলেছেন যে এটিতে আসলে বিশাল একটি প্ল্যাটফর্ম আপনাকে তৈরি করে দিয়েছে। এই প্রতিযোগিতায় অনেকগুলো রাউন্ড ছিল, কিছু কিছু রাউন্ড ছিল খুব চ্যালেঞ্জিং। আপনার কাছে আসলে কোন রাউন্ডটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জফুল মনে হয়েছিল? আমি যেদিন আউট হয়ে যাই সলবেক চিকেন, আচ্ছা, সেই সলবেক চিকেনটা হলো আপনার চিকেনটার পুরো উপরে ভিতর থেকে আস্ত হাড্ডিগুলো বের করে, বোনগুলো বের করে নিয়ে আসতে হবে, কিন্তু মুরগি কাটা যাবে না। ভিতর থেকে আমাদেরকে এইভাবে আস্তে আস্তে করে কেটে পুরো বোনটা বের করে নিয়ে তার আসতে মানে কি হবে। ওটা কাটিং এর কোনো পার্ট ছিল? হ্যাঁ, না, কাটিং এর পার্ট ছিল না। পরে 3 কেজি লবণ দিয়ে আমাদের সেটা বেক করতে হবে, আচ্ছা। এবং সেই লবণ মুরগির ভেতরে যাবে না। তো আমার যেটা ভুল হয়েছিল, আমি সেটাকে সিজার করিনি চিকেনটাকে, আমি জাস্ট বোনটা বের করার পরে আমাদের যে পুরটা দিতে হবে সেটা দিয়ে দেওয়ার পর আমি লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, বেক করতে দিয়ে দিয়েছি। আমার ভুল হয়ে গেছিল এটা। এই তো মানে এটা আমার কাছে অনেক ট্রিকি পার্ট লেগেছিল। এবং বাসায় এসে যখন আমি সেটা ট্রাই করি, আমি পারিনি, কিন্তু ওখানে আমি সেকেন্ড হয়েছিলাম ওটা। আচ্ছা, এছাড়াও তো বেশ মজার কিছু সেগমেন্টও আপনাদের ছিল। যদি বলি যে গাছ থেকে সবজি পেড়ে নিয়ে রান্না করা, কাঁঠালের কিছু সেগমেন্ট ছিল কিনা আমি জানি না, আপনি ভালো বলতে না, পারবেন। এটা আমাদের সময় ছিল না, আচ্ছা। এটা ছিল তার আগের সিজনে। আমাদের সময় ছিল পান আর কফি, এটা একটা রহস্য ছিল। আচ্ছা, আর শুনি আমরা একটু। আচ্ছা, আমাদের মিষ্টির বক্সে পান আর কফি ছিল। আচ্ছা। এখন পান দিয়ে তো আমি কোনো রকম একটা লাড্ডু কোনো কিছু আমি করে ফেলতে পারবো, কিন্তু কফি দিয়ে কি করব? কফি দিয়ে তো আমি আসলে কখনো রান্না করিনি। এরপরে জাজরা একটা সুযোগ দিল যে আপনারা মেন্টরদের সাথে কথা বলতে পারবেন, কিন্তু আমাদেরকে 1.5 ঘন্টা সময় দিয়েছিল, আপনাদের আধা ঘন্টা আমরা নিয়ে নিব যদি মেন্টরদের সাথে কথা বলেন। পরে আমি হাত তুললাম, না, আমার কথা বলতে হবে, কারণ আমি পারবো না। পরে এই 1 ঘন্টার মধ্যেই আমি রান্নাটা করেছি। আপনার স্যামন ফিশ ছিল, সেটা কফি দিয়ে করেছিলাম, আর পানের লাড্ডু করেছিলাম। আচ্ছা। এখন সেখানে একটা ভুল করেছি, কম্পোত করেছিলাম আমি পানটা দিয়ে, চিনি দিয়ে যেটা কম্পোত করে, তো সেটা লাড্ডুর সাথে আসলে কখনো কম্পোত যায় না। সো আমি যখন জাজদের সামনে নিয়ে গেছি, শেফ শুধু বলল যে ঝোলালা লাড্ডু কখনোই আমি খাইনি। খুবই মজার। দারুণ আচ্ছা। একটা অভিজ্ঞতা। লাড্ডুর প্রশংসা নিশ্চয়ই করেছিল। হ্যাঁ, লাড্ডুর প্রশংসা, মানে সেই দিন আমরা লাড্ডুর প্রশংসা সবাই পেয়েছি। কিন্তু পান দিয়ে লাড্ডু, এটা আমার কাছে খুবই না, মিস্টেরিয়াস এটা লাগছে। খুবই মজার। তাই? হ্যাঁ, আচ্ছা, অবশ্যই আপনার আচ্ছা। পেজে আমরা কখনো খেয়াল রাখবো, যদি আমরা পাই পেজ থেকে হয়তো বা। হ্যাঁ, তুমি যেহেতু পেজের কথা বলছো, আমরা পেজটা নিয়ে একটু জানি এখন। লুপস কুকস হাউস, সবারই তো একটা ইচ্ছা থাকে, তাই না? শুধু তো আসলে ফুডটাকে সেল করা, সেই জন্যই ফুড নিয়ে কাজ করা, বিষয়টা এমন না। আমার মনে হয় আপনার দিক থেকেও নিশ্চয়ই কোনো লক্ষ্য বা কোনো আদর্শ নিয়েই আপনি ফুড নিয়ে কাজ করছেন, যদি জানতে চাই। না, একটা লক্ষ্য আছে, যেহেতু আমার বেবিরা এখন ছোট, জি। এই জন্য এই লক্ষ্যে এখনো আমি পৌঁছাতে পারছি না। 2টো লক্ষ্য, একটা হলো আমি এই সেক্টরে আগে কিছু শিখবো। আমার মানে যেহেতু আমি এখনো কোথাও কিছু শিখিনি, আগে আমি এটাতে শিখবো, আমার কিছু সার্টিফিকেট আগে আসবে বাসায়, তারপর আমি একটা রেস্টুরেন্ট দিই। বাহ, বাহ। চমৎকার। আপনার মার্কেটিংটা কিভাবে হচ্ছে? প্রথম মার্কেটিং তো হয়েই গেছে সেরা রাঁধুনি দিয়ে, যেটি আপনি বলছিলেন। জি, সেটা দিয়েই এখনো চলছে। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। আপনি গল্প করছিলেন অফেয়ারে যে বিভিন্ন এজেন্সি তো আপনার খাবারগুলো যায়, একটু আমরা জানি যে কি ধরনের খাবার বা কেন আপনি বাংলা খাবারটা নিয়েই কাজ করছেন, যদি জানতে চাই। বাংলা খাবারটা আমার কমফোর্ট জোন। আর বাংলা খাবারটা কি, আমি যদি অথেন্টিক খাবারটা না জানি, অথেন্টিক রেসিপিটা না জানি, আমি যতই কিছু করি না কেন, আমার কিন্তু খাবারের স্বাদ আসবে না। আর এগুলো আমি আমার আমার দাদি, আম্মু, শাশুড়ি, এদের কাছ থেকে যেহেতু শিখে এসেছি। আর ইউটিউবের কথা আমি যেটা বললাম, ইউটিউব থেকে দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আম্মু, আমার দাদি নানিরা যেই অথেন্টিক রান্নাটা পারে, সেটা ইউটিউব দেখেও আসলে ওভাবে করে শেখা যায় না। এই জন্যই বাংলা খাবার নিয়ে কাজ করতে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। আর পেজের যেটা বললাম যে ব্রুনাই এম্বাসি থেকে আর নেপাল এম্বাসি থেকে আমার খাবারের অর্ডার এসেছিল, তারাও বাঙালি খাবার অর্ডার করেছে। আচ্ছা, তাদের ইচ্ছে ছিল যে আমি আপনার হাতে বাংলা খাবারটা আমি একটু টেস্ট করতে চাই কেমন হয়। তো পরে পাঠিয়েছি, তারা খুব ভালো বলেছে এবং তারা একটা অ্যাপ্রিসিয়েশনও পাঠিয়েছে আমাকে
এবং সেটা আমার পেজের জন্য আসলে অনেক কাজে লেগেছে। বাহ। শুরু থেকে আমরা যেটা জানছিলাম যে আপনি আপনার খাবারের ব্যাপারে খুবই সেনসিটিভ এবং আপনি আপনার খাবারগুলো আসলে একাই আপনি সবকিছু নিজ হাতে একদম নিজের আয়ত্তের মধ্যে সবকিছু করতে চান, কিন্তু আপনি যখন বড় পরিসরে বিজনেস করতে যাবেন, বিজনেস স্কেল আপ করার জন্য আপনাকে বিভিন্ন জায়গায় একটা চ্যানেল তৈরি করতে হবে। সেক্ষেত্রে আসলে আপনার স্ট্র্যাটেজিটা কি হতে পারে? না, প্রথমেই আগে আমার একটা কিচেন লাগবে। কিচেন ছাড়া তো আসলে এটা পসিবল না, আমাকে বড় পরিসরে যখন করতে হবে, আর হেল্পিং হ্যান্ড ছাড়াও পসিবল না। একদম। কিন্তু আমার কাছে মনে হয় আমি যতই বড় একটা পরিসরে করি না কেন, নিজে যদি তদারকি না রাখি, নিজে যদি, আর আমার কাছে মনে হয় যে আমি যদি বড় পরিসরেও করি আমিই রান্না করব, তারা হয়তো আমাকে হেল্প করবে কাটাকুটা করে দিতে, কিন্তু ধোয়াটা তারপর রান্না করাটা এটা আমিই করব, এটা আমার থেকেই যাবে, এটাই আমার ইচ্ছা। উদ্দেশ্য। এটা ফুড সেফটি এবং একই সঙ্গে আপনি যেটা বললেন যে হাইজিন মেনটেন করা, জি, জি। এগুলোর জন্য আসলে নিজের তদারকির বিকল্প অন্য কোনো কিছুই আসলে হতে পারে না। তারপরেও যদি একটু জানতে চাই যে আপনি খাবারের প্রেজেন্টেশন নিয়েও আসলে ছোট ছোট করে কাজ করেন। আপনি বলছিলেন যে আপনি বিভিন্ন ফুড পাঠান, এমনও হয় গার্নিশটা যেন নষ্ট না হয় আপনি আলাদা ইনগ্রেডিয়েন্ট দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো আপনি সবসময় নিজের খেয়ালে রাখতে চান গার্নিশ করার ক্ষেত্রে? আচ্ছা, জি। গার্নিশ করার ক্ষেত্রে আমি একভাবে গার্নিশ করব, আমার ক্লায়েন্ট কিন্তু আরেকভাবে করবে। তো এই জন্য দেখা যায় যে আমি ওগুলো যখন ছোট ছোট বাটিতে দিয়ে দিই, আমার কিন্তু সেগুলো দেওয়ার ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হয়, যেহেতু ছোট ছোট গার্নিশের জিনিস, যেমন বাদামের গুঁড়োর ক্ষেত্রে আমি যদি বলি, সেটাতে যদি সামান্য বাদামের খোসা থেকে যায়, আমি যখন গার্নিশ করব সেটা কিন্তু মানে বাজে লাগবে দেখতে। এই জন্য এই জিনিসগুলো আমি আলাদা আলাদা করে এবং খুব ভেবে শুনে মানে দেখে দেখে আমার এগুলো পাঠাতে হয়। এবং ক্লায়েন্টরা মানে আমার ক্লায়েন্টরা বলবো আলহামদুলিল্লাহ, তারা অনেক খুশি হয় যে না আপু আপনি আলাদা করে দিয়েছেন, আমাদের যখন ইচ্ছে হবে আমরা তখন সাজিয়ে নিতে পারবো, তাহলে এটা নষ্ট হচ্ছে না। একদমই। আপনি একজন উদ্যোক্তা, এই জায়গাতে একটু আসি যে একজন উদ্যোক্তার উদ্যোগ গ্রহণ করে তার কাজটা করা কিন্তু এককভাবে খুবই সহজ এবং প্রাথমিক পর্যায়ে সেটাই আরো সহজ। আমার ইচ্ছা মতো আমি যতগুলো ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারলাম ততজনকে দিলাম, কিন্তু যখন বড় পরিসরে এই বিষয়টা চলে যায় তখন দেখা যায় যে সোশ্যাল কমিউনিকেশন থেকে শুরু করে আপনার বিজনেস স্ট্র্যাটেজি চালানোর জন্য বেশ কিছু হ্যান্ডসের দরকার হয়। সে হ্যান্ডটা হতে পারে আপনার একদম বিশ্বস্ত জায়গা থেকে, পরিবার পরিজন থেকে বা খুব কাছের মানুষ থেকে। সেক্ষেত্রে আসলে আপনার আগানোটা আপনি কিভাবে পরিকল্পনা করছেন? এখানে আমি আমার আম্মুকে অবশ্যই নিয়ে আসবো আগে। আমার যে পেজের যে হাইট যে রেসিপিটা লাটকা খিচুড়ি, সেটার আচারটা যেটা যায়, মানে আমারটা হলো আচারই লাটকা খিচুড়ি, আচ্ছা। আচারটা এটা আমার মায়ের হাতের করা। আচ্ছা। তো আম্মুর কাছ থেকে আচারটা আমি অবশ্যই কিনে নেই, কিনে নিয়ে তারপর আমি আমার এটা রান্না করে আমি আমার পেজে সেল করি। তো এই পরিসরে আগে আমার আম্মুকে দরকার, আম্মু ছাড়া আমি কখনোই এটাতে আগাতে পারবো না। এবং বিশ্বস্ত জায়গা যদি বলি আমার আম্মু। একদমই তাই। আসলে যেটা আমরা সবসময় বলি যে পরিবারের সাপোর্ট না, পরিবার তো আসলে সবসময় একটা বড় শক্তি এবং সেটির সাপোর্ট ছাড়া আসলে কোনো কাজই এগোনো সম্ভব না। কালকে যেহেতু ঈদ, নিশ্চয়ই পরিকল্পনা রয়েছে, আমাদেরও আছে। মাসুক, আপনার পরিকল্পনা জানতে চাই, আপনার কিচেনে কি কি পরিকল্পনা রয়েছে কালকে? আচ্ছা, ঈদে যেমন আমাদের সারাদিন তো কোরবানির ঈদ, সারাদিন মাংস করতেই চলে যায়। সেদিন আসলে কোনো কিছু ঈদের দিন সেরকম করা হয় না। সকালে উঠে ওই টুকটাক শ্যামাই, যেমন চালের আটা রুটি থাকে সবার, গরুর মাংস ভুনা, এগুলোই চলে। কিন্তু আমাদের আসলে শুরু হয় দ্বিতীয় দিন থেকে। আমাদের দ্বিতীয় দিনে নাস্তা হয় হলো পান্তা ভাত, 8-10 রকমের ভর্তা, গরুর মাংস থাকবে, কারণ প্রথম দিন মাংস খেতে খেতে সবাই একটু বলে যে না একটু অন্যরকম কোনো কিছু, এই জন্য 8-10 রকমের ভর্তা থাকে, গরুর মাংস, এইসব মাংস তো থাকেই। বিকেল থেকে যেমন শুরু হয় আমাদের কাবাব টাইপের কোনো কিছু, তারপর হালিম, চটপটি, এগুলো করা হয়। বাহ, চমৎকার, ভীষণ ভালো লাগলো আজকে আপনার সঙ্গে গল্প করে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য এবং আগামীকাল যেহেতু ঈদ, আপনাকে অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই, আপনাকেও ঈদ মোবারক। থ্যাংক ইউ আমাকে এখানে ডাকার জন্য। এবং আমিও আসলে খুশি হলাম এখানে এসে, এই যে আমার পরিচিতিটা হলো, আমার পেজের পরিচিতিটা হলো। এবং সেরা রাঁধুনিকে অনেক অনেক ধন্যবাদ যে সেরা রাঁধুনি থেকে যে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি, এটার জন্য আলহামদুলিল্লাহ, সত্যি আলহামদুলিল্লাহ।